বিশ্বজগৎ পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। পাঠশালা মানে টিচিং নয়, পাঠশালা মানে লার্নিং। মানে পাঠশালা মানে শেখানো নয়, পাঠশালা মানে শেখানো এবং শেখা, একসঙ্গে শেখা। আজ পাঠশালায় আমরা শিখব একটা বহু পরিচিত শব্দ, তার অতীত এবং বর্তমান তাৎপর্য। শব্দটার নাম হচ্ছে সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের অতীতটা কি আমরা জানি। সমুদ্র মন্থনের অতীত হচ্ছে আমাদের পুরাণে আছে, ঋষি দুর্বাসার অভিশাপে স্বর্গ হচ্ছে রিসেশন হয়ে গেছিল, স্বর্গ বৈভব শূন্য হয়ে গেছিল। তখন দেবতারা তখন একদম স্বর্গ ঋণগ্রস্ত অবস্থায় দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাকে নিয়ে দেবতা বিষ্ণুর কাছে চলে গিয়েছিলেন। ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলেছিলেন, আমাদের একেবারে হাঁড়ির হাল হয়ে গেছে, আমাদের বাঁচান। এবং খারাপ সময় মা কাকিমারা যেমন লুকোনো টাকা বের করে দেয়, ঠাকুমারা যেমন লুকোনো টাকার সন্ধান দেন, সেরকম ভগবান বিষ্ণু দেবতাদের বলেছিলেন যে সমুদ্র মন্থন করতে হবে। কোন সমুদ্র মন্থন করতে হবে? ক্ষীরসাগর করতে হবে। তবে শুধু দেবতারা পারবে না, দানবদেরও সঙ্গে নিতে হবে, ইহাদেরও পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার। এবার দানবদের মানে সমুদ্রের গর্ভে প্রচুর ধনসম্পদ আছে, সেগুলো যদি সমুদ্র মন্থন করে তুলে আনা যায় তাহলে স্বর্গ আবার রিসেশন কাটিয়ে উঠবে, আবার আর্থিক বৈভব ফিরে আসবে। এবার দানবদের তো সমুদ্র মন্থনে রাজি করানোর উপায় কি? দানবদের ধনসম্পদ চায় না, তারা স্বর্গের দখল নেওয়ার স্বপ্ন দেখে, তারা দেবতাদের ন্যাচারাল এনিমি। এবার সেই ন্যাচারাল এনিমিকে সঙ্গে নিয়ে সমুদ্র মন্থন করতে হবে। তখন বিষ্ণু বললেন যে সমুদ্র মন্থনে সমুদ্রের নিচে অমৃতও আছে, সেই সমুদ্র মন্থন করলে যদি অমৃত উঠে আসে, দানবদের যদি বলা হয় অমৃত খেলে অমর হয়ে যাবে, তাহলে সমুদ্র মন্থনে তাদের রাজি করানো যাবে। এরপরের ঘটনা আমাদের সকলের জানা, দেবতা ও দানবরা মিলে সমুদ্র মন্থন করলো, কিন্তু দানবদের অমৃত থেকে বঞ্চিত রাখা হলো এবং রাহু আর কেতু সেই অমৃত খেয়ে ফেলেছিলেন। তাই জন্য তাদের সুদর্শন চক্র দিয়ে গলা কেটে বিষ্ণু তাদের ওপর এই অমরত্বের এফেক্টটা কেটে দিলেন। তাই জন্য তারা রিঅ্যাপিয়ার করেন মাঝে মাঝে। বাকি দানবরা অমৃত পেলেন না, দেবতারা অমৃতের ভাগ পেলেন। এটা সমুদ্র মন্থনের প্রাচীনকালের গল্প। বর্তমানে সমুদ্রের তলায় কি আছে? বর্তমানে সমুদ্রের তলায় আছে খনিজ তেল। এই মুহূর্তে বিশ্বের সমস্ত ঝগড়াঝাটির কারণ, মানে বিশ্বের চতুর্দিকে যে যুদ্ধ হচ্ছে, সেটা যদি আমরা দেবতা দানবদের যুদ্ধ বলে দিই, দানব আর দেবতাদের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে, সেটা যে অমৃতর জন্য হচ্ছে, সেটা হচ্ছে খনিজ তেল, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যার ব্যবহার বিশ্বজুড়ে অত্যন্ত বেড়ে গিয়েছে। এবার এই খনিজ তেল অমৃত বলার কারণ কি? অবশ্যই আমাদের অর্থনীতিও খনিজ তেলে চলছে, যেটা আমাদের আমদানি করতে হয়। এবং শুধু তাই নয়, গোটা আরব দেশ মরুভূমি ছাড়া কিচ্ছু নয়, কিন্তু খনিজ তেলের প্রভাবে এবং পেট্রোডলারের অর্থেই সেটা হয়ে গেছে কার্যত দেবভূমি। এইভাবেই খনিজ তেল সারা পৃথিবীর অর্থনীতিকে কন্ট্রোল করছে। আবার এখানেও দেবতা দানবের ব্যাপার আছে, কারণ খনিজ তেল যেমন আরব দুনিয়ায় উৎপাদন করে, যেমন ইউরোপ আমেরিকা উৎপাদন করে অথবা ব্যবসা করে, তেমনি রাশিয়া এবং ইরানও উৎপাদন করে। ভেনেজুয়েলাও কদিন আগে পর্যন্ত নিকোলাস মাদুরোর তত্ত্বাবধানে স্বাধীনভাবে উৎপাদন করত। তখন এবার যেভাবে দেবতারা বলে যে দানবরা অমৃতের অধিকারী নয়, সেভাবেই বলা হয় ইরান, রাশিয়া এবং ভেনেজুয়েলা স্বাধীনভাবে খনিজ তেলের অধিকারী নয়, তারা ব্যবসা করতে পারবে না। মানে পুরাণের যে ঝামেলাটা ছিল দেবতা দানবদের মধ্যে অমৃতকে নিয়ে, ঝামেলাটাই এখন বর্তমান বিশ্বে খনিজ তেলকে নিয়ে তৈরি হয়ে গেছে। এবং এই পরিস্থিতিতে ভারত ঠিক করেছে আমরা সমুদ্র মন্থন করব। দু 2025 সালের 15ই আগস্ট, মানে 1 বছর হতে চলল, সেই দিন প্রধানমন্ত্রী লালকেল্লার ভাষণে বলেছিলেন ভারত সমুদ্র মন্থন করবে। তবে অবশ্যই সমুদ্র মন্থন মানে অমৃত খুঁজবে না, মানে দেবতা দানবরা পুরাকালে যে অমৃত খুঁজেছিল সেটা নয়। সমুদ্র মন্থন কেন্দ্রীয় সরকারের একটা প্রজেক্ট। আমরা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছি, অমৃত মানে হচ্ছে ইদানিংকালের অমৃত মানে হচ্ছে খনিজ তেল। ভারত নিজের 2 উপকূলে এবং নিজের দখলে থাকা এলাকাগুলিতে খনিজ তেল, যেখানে যেখানে খনিজ তেল তোলার সম্ভাবনা আছে বা ইতিমধ্যেই খনিজ তেল আছে, সেগুলো তোলার ব্যবস্থা করবে। এই প্রকল্পটার নাম দেওয়া হয়েছে সমুদ্র মন্থন প্রকল্প। এই প্রকল্পের খরচ হচ্ছে
84,084 কোটি টাকা। অদ্ভুত একটা অ্যামাউন্ট বলা হয়েছে, অদ্ভুত একটা অঙ্ক বলা হয়েছে। সমুদ্র মন্থনের খরচ হচ্ছে 84,084 কোটি টাকা। এই টাকাটা কেন রাখা হয়েছে, এই বিপুল অঙ্কের টাকাটা রাখা হয়েছে কেন? 84,084 কোটি টাকা সমুদ্র মন্থনের জন্য বরাদ্দ করা হয়েছে। এই বিপুল অঙ্কের টাকা কেন সমুদ্র মন্থনের জন্য বরাদ্দ করা হয়েছে? তার কারণ হচ্ছে সমুদ্র মন্থনে এই প্রকল্পটা 2030-31 এই সময় অবধি করা হয়েছে, এটা বরাদ্দ করা হয়েছে। এটা হচ্ছে সমুদ্রের অতি গভীর এবং অতি গভীর উপকূল থেকে, মানে ভারতের দুই পাশে পূর্ব এবং পশ্চিম যে উপকূল আছে তাতে প্রায় 3000 মিটার গভীরতা রয়েছে। এবং সেই গভীরতা থেকে তেল তুলতে হলে ধরা হচ্ছে বিভিন্ন জায়গায় সেখানে খনিজ তেল রয়েছে, ভারত তুলতে পারে, একে হাইড্রোকার্বন বলা হচ্ছে। এই হাইড্রোকার্বন তুলতে গেলে ভারতের ফান্ড প্রয়োজন, কারণ এক একটা তেলের কুয়ো তৈরির খরচ প্রায় 1000 কোটি থেকে 1200 কোটি টাকা। সেই জন্য সমুদ্র মন্থন প্রকল্পকে 5 বছরের মেয়াদের জন্য বরাদ্দ করা হয়েছে। এই টাকাটা 5 বছর ধরে 84,084 কোটি টাকা খরচ করা হবে এবং 2030-31 অর্থবর্ষে গিয়ে এই খরচের হিসেব নেওয়া হবে যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল সেটা ফুলফিল হলো কিনা। এই সমুদ্র মন্থন প্রকল্পের উদ্দেশ্য কি, সমুদ্র মন্থন প্রকল্পে এই টাকাটা কিভাবে খরচ করা হবে সেটা নিয়েও এবার আমরা আলোচনা করব। সমুদ্র মন্থনের এই 84,084 কোটি টাকা 5 বছর ধরে খরচ করা হবে কি উপলক্ষে, মানে খরচটার জন্য তো একটা প্ল্যানিং লাগে। কি প্ল্যানিং করা হয়েছে? গভীর এবং অতি গভীর এলাকায় 60টা সমুদ্র মন্থনের জন্য কুয়ো করা হবে, অর্থাৎ তেল তোলার জন্য 60টি কুয়ো বসানো হবে। এগুলোকে অয়েল রিগ বলা হয়। এই তেল এরা অত্যন্ত প্রায় 3000 মিটার নিচু থেকে গভীর থেকে তেল তুলে আনবে। এই কুয়ো বাবদ খরচ ধরা হয়েছে 43,200 কোটি টাকা। 43,200 কোটি টাকা দিয়ে বিভিন্ন এলাকা যেখানে তেল আছে সেখানে কুয়ো বসানো হবে। তার জন্য খরচ হবে 43,200 কোটি টাকা। এই টাকাটা গভর্নমেন্ট 5 বছরে খরচ করবে, তেলের জন্য বিনিয়োগ করা হবে, দেশীয় তেল তুলবে। আর কি করা হবে? এআই ব্যবহার করে তেলের খোঁজ করা হবে, মানে ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূল এবং আন্দামান সাগরে যেখানে তেল থাকার সম্ভাবনা রয়েছে, যে এলাকাগুলো ভারতের ভৌগোলিক সীমার মধ্যে রয়েছে সেখানে তেল রয়েছে কিনা, বা তেলের যদি সামান্যতম হিন্টস পাওয়া যায় তাহলে এআই ব্যবহার করে 2D এবং 3D ম্যাপিং করে দেখা হবে সে তেলটা রয়েছে কতটা গভীরে, সেটা তুলতে কীরকম খরচ হবে, কীরকম কুয়ো লাগবে, কতটা তেল রয়েছে, অর্থাৎ কতদিনের চাহিদা পূরণ করা যাবে, এবং তেল তোলার জন্য কুয়ো বসাতে যে খরচ করা হবে, তেল যে পরিমাণ উঠবে তাতে সেই খরচ পোষাবে কিনা সেটা দেখা হবে এআই ব্যবহার করে তেলের খোঁজে। আর কি হবে? তেল সমৃদ্ধ এলাকায় বরাদ্দ, মানে তেল সমৃদ্ধ এলাকা যেখানে অটোমেটিক্যালি তেল পাওয়া গেছে, কিন্তু তেল তো আমাদের কুয়ো নয় যে বালতি করে তোলা যাবে। তেলের কুয়োর জন্য মাটির অনেক গভীরে যেতে হয় এবং সেখানে যাওয়া যাচ্ছে না, হয়তো তেল আছে অনেক নিচে, তেল তুলে গেলে মানে সেটা কস্ট এফেক্টিভও, কিন্তু বরাদ্দ নেই, ফান্ড নেই, বাজেট নেই, সেখানে সেই জায়গা থেকে তেল তোলা যাচ্ছে না। এই জন্য তেল সমৃদ্ধ এলাকায় সেই তেলটা তোলার জন্য এই ফান্ড থেকে টাকা বরাদ্দ করা হবে, যাতে সেই তেলটা তুলে সেটা বিক্রয়যোগ্য তেল, পরিমাণ মতো তেল, সেটা তুলে ব্যবহার করা যায়। আর চতুর্থ হচ্ছে যে ভাবা হচ্ছে যে প্রয়োজনে বেসরকারি বিনিয়োগকেও স্বাগত জানানো হবে কি, এই বিষয়টা এখনো স্পষ্ট নেই, এটা নিয়ে বিতর্কও শুরু হয়নি। তবে যেমন আরব বিভিন্ন দেশের ধনকুবের দেশের সঙ্গে আরব দুনিয়া তারা বিভিন্ন পশ্চিমী বিনিয়োগ নিয়ে তেলের ইনফ্রাস্ট্রাকচারে দাঁড়িয়ে নিজেরাও লাভবান হয়েছে, ভারতও নিজেকে তেল সমৃদ্ধ একটা বিশ্বের মানচিত্রে নিয়ে আসার জন্য যারা তেল তুলতে মানে পারদর্শী সেরকম দেশ, যাদের হাতে তেলের কুয়ো রয়েছে, যাদের হাতে লগ্নি রয়েছে, যাদের হাতে পুঁজি রয়েছে, সেই পুঁজিবাদী বিশ্বের সাহায্য নেবে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে ভারত তেল কোথা থেকে তুলবে, ভারতের তেল কোথায় কোথায় রয়েছে, মানে এখন অবধি কোথায় কোথায় ভারতের তেল পাওয়া গেছে। 3D আর 2D ম্যাপিং করে তো দুই উপকূলে তেল খোঁজা হবে। ইতিমধ্যেই যে জায়গাগুলো তেল পাওয়া গেছে সেগুলো হচ্ছে গুজরাটের কচ্ছ বেসিন, মানে এগুলো সব গামলার মতো দেখতে বলে এগুলোকে বেসিন বলা হয়। গুজরাটের কচ্ছ বেসিন, এখান থেকে ভারতের তেল পাওয়া গেছে, এখানে ভারত সমুদ্র মন্থনে বিনিয়োগ করবে।
মুম্বাইয়ের নিচে খুব কাছে বম্বে হাই বলে একটা জায়গা আছে, যেখানে আমাদের সাগর সম্রাট বলে একটি জাহাজ আছে, সেটা অলরেডি তেল তুলছে, সেখানে আরও বিনিয়োগ করা হবে, তারও নিচে যদি কোনো তেল পাওয়া যায় সেখানে। কাবেরী বেসিন বলে শ্রীলঙ্কার ভারতের মাঝখানে এই গামলা মতো জায়গাটা আছে, এখানে নাকি খনিজ তেল সঞ্চিত আছে, যেটা পাওয়া গেছে সন্ধান, কিন্তু অনেক মাটির নিচে আছে। পরিকাঠামো তৈরি করে কাবেরী বেসিন থেকে তেল তোলা হবে। সেরকমই এই অন্ধ্রপ্রদেশের কাছে বিজয়ওয়াড়ার কাছে, যেখানে কৃষ্ণা আর গোদাবরী নদী আছে, কৃষ্ণা আর গোদাবরী নদীর অববাহিকায় সমুদ্র উপকূলবর্তী এলাকায় কৃষ্ণা গোদাবরী বেসিন আছে। সেই কৃষ্ণা গোদাবরী বেসিন বা কেজি বেসিন থেকে ভারত তেল তুলছে। তেল তোলার একটা পরিকাঠামো আছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। ভারত আরও আধুনিক সমুদ্র মন্থন এইখানে করবে। আর একটা আছে মহানদী বেসিন, মানে পশ্চিমবঙ্গের এই দীঘা থেকে উড়িষ্যার মহানদী উপকূল বরাবর এই যে বেসিনটি রয়েছে, এখানেও খনিজ তেল পাওয়া গেছে। এই তেল তুলতেও সমুদ্র মন্থন প্রকল্পে বরাদ্দ হবে। আরেকটা তেল পাওয়া গেছে হচ্ছে আন্দামান সাগরের কাছে। আন্দামান সাগরের কাছে বিপুল তেলের একটা ভাণ্ডার সঞ্চিত আছে বলে ওএনজিসি আবিষ্কার করেছে। সেখানে 2D আর 3D ম্যাপিংয়ের মাধ্যমে সেই ভাণ্ডারটা কতটা বড়, ঠিক কোন জায়গা থেকে তেল তুললে সবচেয়ে কম খরচ হবে, সেইগুলো হিসেব করে আন্দামান সাগর থেকে তেল তোলা হবে। এখানে একটা আন্তর্জাতিক রাজনীতির বিষয়ও রয়েছে। এই আন্দামান সাগরের খুব কাছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ। এই হাসিনার উৎখাতের পর শেখ হাসিনা একবার ওপেন একটা চিঠি লিখেছিলেন, খোলা চিঠি। সেখানে তিনি আক্ষেপ করে বলেছিলেন, তিনি যদি আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিতেন তাহলে হয়তো তাকে বাংলাদেশ ছাড়তে হতো না। পরে সেই আলোচনাটা আর এগোয়নি, সে বিতর্কটা আর এগোয়নি। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ এখন কার দখলে রয়েছে তা আমরা জানি না। অ্যাকচুয়ালি সেটা ভৌগোলিকভাবে বাংলাদেশের অধিকার, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কোন রাজনৈতিক শক্তি, কোন বিশাল শক্তি সেটা চালাচ্ছে সেটা জানা নেই। তবে এটা সত্যি, ভারতের আন্দামান সাগরের কাছে যে তেলের ভাণ্ডার রয়েছে তার খুব কাছে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। এবার যদি ভারত এই 5টা জায়গা থেকে তেল তোলা শুরু করে এবং উপকূল বরাবর আরও অনেক জায়গা আবিষ্কার হয় যেখানে তেলের ভাণ্ডার সঞ্চিত রয়েছে, তাহলে ভারতের কি লাভ হবে? এই মুহূর্তে বছরে 13 লক্ষ কোটি টাকা ভারতকে খরচ করতে হয় তেল আমদানি করতে। কারণ ভারত নিজের চাহিদার 85% তেল, আমরা যে গাড়ি চালাই, আমরা যে ডিজেল কিনি, আমরা যে পেট্রোল কিনি, এগুলো ভারতে উৎপাদন হয় না পুরোটা, এটা আমাদের আনতে হয়। এই হরমুজ প্রণালী দিয়ে আনতে হয়, এটা আমরা জেনে গেছি। এই গালফ অফ আডেন দিয়ে আনতে হয়, আরব থেকে আনতে হয়, আরব দুনিয়ার বিভিন্ন দেশ থেকে তেল আর ন্যাচারাল গ্যাস আনতে হয়। এটা আমাদের চাহিদার 85% পূরণ হয় বিভিন্ন দেশ, রাশিয়া, আরব, আমেরিকা, কিছুটা এই দেশগুলো থেকে, ওয়েস্টার্ন আফ্রিকার দেশগুলো থেকে তেল আনতে। এই তেলের চাহিদাটা কিছুটা ভারত যদি নিজে উৎপাদন করতে পারে, তাহলে এই চাহিদা কিছুটা ঘরোয়াভাবে মেটানো যাবে। ভারতের লক্ষ্য হচ্ছে এই সমুদ্র মন্থন দিয়ে অন্তত এমন পরিমাণ তেল উৎপাদন বাড়ানো যে বছরে অ্যাটলিস্ট 1 লক্ষ কোটি টাকা সেভ হয়। তার মানে 5 বছরে যদি ভারত 84,084 কোটি টাকা 84,084 কোটি টাকা যদি ভারত এই সমুদ্র মন্থন প্রকল্পে খরচ করে, তাহলে বছরে 1 লক্ষ কোটি টাকা যদি ভারত তেল তুলে বাঁচাতে পারে, তাহলে 5 বছরে বাঁচবে 5 লক্ষ কোটি টাকা। অবশ্য প্রকল্পটা শেষ হবে 5 বছর বাদে। তবে এই প্রকল্পের পিছনে ভারত সরকার যে খরচটা করছে সেটা উঠে আসবে যদি আমরা তারপর থেকে প্রতি বছর 1 লক্ষ কোটি টাকা তেল আমদানি বাড়াতে পারি। এবং তাতে যদি আমাদের 1 লক্ষ কোটি টাকা তেল আমদানি বাড়ে, তাহলে আমাদের বছরে 1 লক্ষ কোটি টাকা, তখনকার বাজার দরে হয়তো তেলের দাম আরও বেশি হবে। তার মানে আমাদের সঞ্চয়টাও বেশি হবে, কারণ আমরা তেল সঞ্চয় করব ঘরোয়া উৎপাদনের মাধ্যমে। তাহলে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারটা আমাদের একটু বাঁচবে। সেটা আমরা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বাঁচা মানে অর্থনীতির ভালো স্বাস্থ্য। অর্থনীতির ভালো স্বাস্থ্য মানে দেশের অন্যান্য উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন, কৃষি উন্নয়ন, বৈজ্ঞানিক উন্নয়ন, মহাকাশ বিজ্ঞান, সব জায়গায় সেই টাকাটা ডাইভার্স করা যাবে। সবচেয়ে বড় কথা, মানুষের মানব সম্পদ উন্নয়নের যে সূচকগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমাদের বেঁচে যাওয়া বৈদেশিক মুদ্রার ভাণ্ডার আমরা ব্যবহার করতে পারবো। 3 হচ্ছে আমাদের জিডিপি শক্তিশালী হবে। জিডিপি শক্তিশালী হলে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে এবং আমরা হয়তো 3য় বৃহত্তম অর্থনীতির দিকে খুব দ্রুত এগিয়ে যেতে পারবো। চাকরি, কর্মসংস্থান, এগুলো আমাদের সমুদ্র মন্থন প্রকল্পগুলো যে হবে তাতে যে বিপুল বিনিয়োগ হবে, তাতে প্রচুর দক্ষ মানব সম্পদ এবং বা কাজ জানা শ্রমিকের প্রয়োজন হবে, যারা চাকরি পাবে। প্রচুর ইঞ্জিনিয়ার লাগবে এবং সেইখানে সেই প্রকল্পগুলোয় কর্মীর যোগান দিতে গেলে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে এই মেরিটাইম বা তেলের খনন এই বিষয়গুলোর পড়াশোনার জন্য
ছাত্রছাত্রীরা ভর্তি হবে, কারণ যেই পেশায় প্লেসমেন্ট আছে, এখন সকলেই অর্থকরী শিক্ষা করে, যে পেশায় প্লেসমেন্ট আছে তাতে শিক্ষার আগ্রহ ছাত্রছাত্রীদের বেশি, তাতে একটা বিনিয়োগ হবে, তাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে এবং তাতে ভারত আত্মনির্ভরতার পথে আরও কিছুটা এগিয়ে যাবে, মেধা নিষ্ক্রমণ বন্ধ হবে। এবং আরেকটা প্রশ্ন, আন্তর্জাতিক বিশ্বে ভারত তেল উৎপাদনকারী দেশ হিসেবে একটা ভালো জায়গা করে নেবে এবং তাতে অবশ্য অন্যান্য আন্তর্জাতিক সমস্যা হতে পারে। ভারতের দিকে কোনো বড় শক্তি হয়তো কুনজর দিল, যেমন ইরানের ওপর পড়েছে, যেমন রাশিয়ার ওপর পড়েছে, রাশিয়ার সঙ্গে টাসেল হচ্ছে, যেমন ভেনিজুয়েলার ওপর পড়েছে। এরকম পরিস্থিতির মুখে হয়তো আমাদের পড়তে হতে পারে, এরকম শত্রুতার মুখে হয়তো আমাদের পড়তে হতে পারে। তেল উৎপাদন করে হয়তো আমরা কারো চোখের বালি হয়ে উঠতে পারি, কিন্তু সমস্ত যার হাতে অমৃত থাকে তার দিকেই তো সকলের কুনজর পড়ে। তা বলে তো সমুদ্র মন্থন থেকে পিছিয়ে আসা যায় না। তাই সমুদ্র মন্থন ভারত সরকারের একটি অত্যন্ত সুপরিকল্পিত সাহসী পদক্ষেপ। এবার এটা আমাদের কত পরিমাণ অমৃত নিয়ে যায় বা অমৃত লোকের দিকে নিয়ে যেতে পারে কিনা, সেটার জন্য আমরা অপেক্ষায় থাকবো।